স্বদেশে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি, অর্ধ কোটি লোক সমাগমের প্রত্যাশা বিএনপির। 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। উৎকণ্ঠা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরু। 21 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। অব্যাহতি চেয়ে আসামি সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ। জমিয়তে উলামায়ে ইসলামের সাথে 4 আসনে বিএনপির সমঝোতা, পরস্পরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন। মাঠ কর্মকর্তাদের সাথে সিইসির বৈঠক, আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা। সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। বগুড়ায় অপহরণের 6 ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় আটক নেত্রী ডিবি হেফাজতে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। অর্ধ কোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। রিজভী আরও বলেন, এটি সমাবেশ নয়, শুভেচ্ছা বিনিময়। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দলের। 3 দিন ধরে বিশ্ব রোড থেকে পূর্বাঞ্চলমুখী 300 ফিট সড়কের একটি অংশে চলছে মঞ্চ তৈরির কাজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকায় পৌঁছে 300 ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের যোগ দেবেন তিনি। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। পঁচিশ তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। দর্শক, তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি জানার চেষ্টা করব সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তিনি রয়েছেন সমাবেশস্থলে। তাজনুর, জানাবেন প্রস্তুতির বিষয়ে রুহুল কবির রিজভী কি জানালেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত প্রস্তুতির যে কার্যক্রম সেটি তো দ্রুত বেগে এগোচ্ছে এবং প্রতি ঘন্টায় সেই অবস্থার কিংবা সেই দৃশ্যের, সেই চিত্রের বেশ পরিবর্তন বোঝা যাচ্ছে। মঞ্চের একেবারে ঠিক পাশেই রয়েছে, খুব স্পষ্টভাবে মঞ্চের ঠিক উপরে যেই ছাউনিটা হবে সেটি সবচেয়ে বেশি আসলে মনোযোগ দেওয়া হয়েছে এই মঞ্চটির দিকে। 300 ফিট মহাসড়কের একেবারে যে লোকাল লেনটি রয়েছে সেখানে রাস্তার মধ্যেই মঞ্চটি তৈরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফায় দফায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত জায়গাটি পরিদর্শন করেছে। সকালবেলাতে আমরা সেনা সদস্যদের দেখেছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা মঞ্চের ওখানে গিয়ে নেতাকর্মী যারা আছেন, বিশেষ করে সিনিয়র নেতা, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি এসেছেন, তার সঙ্গে আরও কয়েকজন সিনিয়র নেতা রয়েছেন। সবাই মিলে মূলত এই পুরো যে কর্মযজ্ঞ সেটি তদারকি করছেন এবং দ্রুততার সাথে যেন সেই কাজকর্মগুলো সম্পন্ন করা যায়, শেষ হয় একদম সঠিক সময়ের মধ্যে, যেহেতু সামনে আরও একটি দিন রয়েছে। এই সমস্ত সময় মিলিয়ে সার্বিক যে কার্যক্রম বা যেই তদারকি সেটি খুব দ্রুততার সাথে এগোচ্ছে। এবং একটি বিষয় আলাদা করে বলতেই হয় যে বেলা যত বাড়ছে
এখন ঠিক দুপুরবেলা সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এই পুরো আয়োজনকে সামনে রেখে। তারা খুব তাদের উচ্ছ্বাসের কথাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে একটু সময় নিয়ে আগেই চলে এসেছেন, কেননা যেহেতু তারা শুনেছেন যে 50 লক্ষের মতো মানুষের যে সমাগম ঘটার যেই কথা দলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে, সেটি বাস্তবায়ন করতে বা সেটিকে সমর্থন দিতেই তারা আগেভাগেই চলে এসেছেন, যাতে সেই দিন এই জায়গাতে থাকা বা এই জায়গাতে পৌঁছানো নিয়ে কোনো বেগ বা বিড়ম্বনা না পোহাতে হয়। তবে আরও কয়েকজন নেতার সাথে কথা হচ্ছিল যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। তারা বলছিলেন যে তারা গাড়ি ভাড়া করে রেখেছেন এবং কালকেই তারা রওনা করবেন এই অনুষ্ঠানস্থলে আসার জন্যে। সব মিলিয়ে শেষ আরেকটি বিষয় একটু আলাদা করে যুক্ত করতে চাই। সার্বিক নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কার কথা বারবার করে বলা হচ্ছিল এবং সেটি নিয়েই তৎপরতা সবচেয়ে বেশি। এবং এই যে খোলা যে ময়দান, অর্থাৎ 300 ফিট মহাসড়ক খুবই প্রশস্ত একটি জায়গা, সেখানে কিভাবে করে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই নিয়ে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার করে জায়গাটির মধ্যে আসছেন। তারা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করছেন এবং আমরা খবর পেয়েছি যে অন্তত 1000 সিসিটিভি ক্যামেরা বসানো হবে এই মঞ্চ এবং তার আশপাশের পুরো এলাকা জুড়ে। সুতরাং সব মিলিয়ে বৃহস্পতিবার দিন খুবই কড়াকড়ির মধ্যে থাকবে এই পুরো এলাকা এবং সেই উৎসবকে সামনে রেখে এই যে বিএনপি নেতা কর্মীরা যারা এই মুহূর্তে মঞ্চের যেই আশপাশে যারা আছেন তাদের সবার মধ্যে ব্যাপক রকমের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে তাজনুর। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। পুলিশ বলছে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। প্রত্যাবর্তনের দিনকে ঘিরেও রয়েছে পুলিশের ব্যাপক প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার প্রতিবন্ধকতা নিরসনের ফলেই আসছেন তারেক রহমান। তবে জাতীয়তাবাদী নেতা হিসেবে নিরাপত্তা ঝুঁকি থাকবেই, আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ। তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। দলের শীর্ষ নেতা আর বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগামী নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায়। যত কিছুই বলি না কেন, ভাবি না কেন, তারেক জিয়া ইজ এ বিগ ফ্যাক্টর বিএনপির রাজনীতিতে। তার আগমন তো অবশ্যই এটা বিগ ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে, নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট নিরসনের ক্ষেত্রে তার প্রেজেন্স একটা টনিক হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারে নাই, শুধু তাই নয়, দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে। দে বিলং টু বাংলাদেশ, তাদের জন্য বাংলাদেশ প্রথম, বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে কি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই ধরনের নেতার দেশে ফিরে আসবে, জনগণ অপেক্ষা করছে। ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে নির্বাচনে যাব। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেও প্রশ্ন থেকে যায়। মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চরম সংকটকালে দেশে ফিরতে না পারা সেই আক্ষেপের কথা জানিয়ে দেয়া বিবৃতিতে নিজের যে প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তা কি কাটল? বিশ্লেষকরা বলছেন সমাধান হয়েছে বলেই ফিরছেন তিনি। তার আসার ব্যাপারে যদি কিছু প্রতিবন্ধকতা থেকে থাকে তো সেইগুলোর ব্যাপারেও হয়তো তারা একটা সমঝোতা বা এই ব্যাপারে একটা ইতিবাচক কোনো বন্দোবস্ত হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত করেছে বিএনপি নেতাকর্মীদের। তফসিল পরবর্তী কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আমরা আমাদের নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে সবসময় জিয়া পরিবারের পাশে ছিল। বাংলাদেশ সরকারেরও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং যথাযথ নিরাপত্তা দেবেন বলে আমরা প্রত্যাশা করি। পুলিশ বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকলের ব্যবস্থা করা হচ্ছে। 25 তারিখ দেশে আসা নিয়েও রয়েছে ব্যাপক প্রস্তুতি। কোনো শঙ্কার কথা আমরা দেখছি না। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বিমানবন্দর থেকে তার যে গন্তব্যস্থলে যাতায়াতের যে সম্ভাব্য রুটগুলো বিবেচনা করে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে, থাকবেন গুলশান অ্যাভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি।
সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী শাসনামলে র্যাবের TFI সেলে ব্যারিস্টার আরমান সহ 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদনও খারিজ করা হয়। গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলায় 21 জানুয়ারি সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলায় তিনি পলাতক রয়েছেন। মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাব। একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 4টি আসন ভাগাভাগির ঘোষণা দেন তিনি। জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির। তাদের 4টি আসন দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জুনায়েদ আল হাবিব, সিলেট 5-এ উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ 4-এ মনির হোসেন কাশেমি এবং নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে ধানের শীষের প্রার্থীদের আসনে থাকবে না জমিয়তের প্রার্থী। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ, সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম বাহিনী। বিগত সময়ে যে ভোট দিতে না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। এনরোলমেন্ট প্রসেস সেটা করি নাই। সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না কেউ। নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে আইন মেনে চলার নির্দেশ দেন সিইসি। আহ্বান জানান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার, আপনার, সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। নির্বাচন সফল, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুলে ধরেন তাদের সক্ষমতার কথাও। প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। এবারও তার বার্তায় ঘটবে না। পুলিশ প্রাইমেসি প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদেরকে আমাদের উদ্দিষ্ট লক্ষ্য হাসিল করতে হবে।
যেহেতু একদিনে 2 ভোট, প্রতিবন্ধকতা ও উত্তরণের পরামর্শ দেন নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি যে আমাদের এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। আমরা গণভোটের প্রচার প্রচারণা সম্পর্কে উদ্বুদ্ধকরণের জন্য একটি কর্মপরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা 22 ডিসেম্বর গতকাল আমরা একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে একটি পত্র জারি করেছি। আইন বিধিবিধান মেনে কাজ করলে ইসি পাশে থাকবে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। জিনাতারা লাবণী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যে আবারও ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি টানা 6 বার ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লির বাংলাদেশ হাই কমিশন সহ মুম্বাই, কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ এবং হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব ঘটনায় ভারত সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানায় ঢাকা। এরই মধ্যে দিল্লি, আসাম ও শিলিগুড়ি থেকে ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম স্থগিত করেছে ঢাকা। বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের 6 ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে আদমদিঘির কুমারপাড়া থেকে লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার রাত 9টা নাগাদ দুপচাচিয়া লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে। পরে 5-6 জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে। আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে চলে যায়। পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টাও চলছে। অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ 3 জনকে আটক করা হয়েছে। প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পিন্টুকে। আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পিছনের নাম্বারটা পাই। সেই নাম্বারের প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয়। আমরা তাৎক্ষণিক সেখানে যাই। যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা। দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত জানার চেষ্টা করব। বগুড়ায় যেতে চাই, আমার সহকর্মী মেহেরুল সুজন সেখানে রয়েছেন। সুজন, জানাবেন কারা অপহরণ ও হত্যায় জড়িত, কোনো ক্লু কি পেল কিনা পুলিশ, শেষ পর্যন্ত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ইশরাত, বগুড়ার দুপচাচিয়া পৌর এলাকার যে সড়কে আমি এই মুহূর্তে রয়েছি, সিও রোড বলে এটিকে, এবং এই ব্যস্ততম সড়কের যে শোরুমটি ছিল পিন্টু আকন্দের, লোটো জুতার যে শোরুমটি ছিল লোটো কোম্পানির, সেই শোরুমের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। এই শোরুমের সামনে থেকেই, এই ব্যস্ত রাস্তা থেকেই কিন্তু গতকাল রাত 9টার দিকে পিন্টু আকন্দকে অপহরণ করে সেই চক্রটি, যেখানে 4 থেকে 5 জনকে সিসিটিভির ফুটেজে দেখা গেছে। এবং এই ঘটনার 6 ঘন্টা পরে কিন্তু পাশের যে উপজেলা আদমদিঘি, সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত এই অপহরণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের কাউকেই কিন্তু পুলিশ আটক করতে পারেনি, এমনটা জানিয়েছে তারা। যেটি বলছেন যে এই মাইক্রোবাসটির যিনি চালক এবং যিনি মাইক্রোবাসটি অপহরণকারীদেরকে ভাড়া করে দিয়েছিলেন, এই 2 জনকে সহ আরও 1 জনকে তারা আটক করেছেন, জিজ্ঞাসাবাদ করছেন। কিন্তু মূলত সিসিটিভির ফুটেজে এই শোরুমের ভেতরে ঢুকে পিন্টু আকন্দকে যারা টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসেছিলেন, মাইক্রোবাসে করে নিয়ে গেছেন এবং ধারণা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মাইক্রোবাসের ভেতরেই। তো তাদেরকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ শনাক্ত কিংবা তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বা তাদেরকে আটকও করতে পারেনি। তবে পুলিশ কিন্তু বলছে যে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক তারা কিন্তু আশপাশের সবগুলো দিক বিচার বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে, বিশেষ করে সিসিটিভি ফুটেজে যেহেতু অনেককেই দেখা গেছে, 4-5 জনের বেশ কয়েকজনকে দেখা গেছে, তাদেরকে আসলে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছেন তারা, এমনটা পুলিশ বলছে। তবে এখন পর্যন্ত কিন্তু কি কারণে এইরকম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, একজন ব্যবসায়ী শোরুমের ভেতরে ছিলেন, সেখান থেকে তাকে অস্ত্রের মুখে টেনে হিঁচড়ে নিয়ে এসে এরপরে তাকে হত্যা করা হলো, এই হত্যার মোটিভ নিয়ে কিন্তু ইশরাত এখন পর্যন্ত পুলিশ তেমন কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না। তবে এইরকম ব্যস্ত একটি সড়কে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে হত্যার ঘটনায় কিন্তু বেশ আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। ইশরাত, সুজন, অনেক ধন্যবাদ আপনাকে।
খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় আটক জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি ডিবি হেফাজতে রয়েছেন। আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত। সোমবার নগরীর সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয়। বাসাটি থেকে উদ্ধার হয় গুলির খোসাসহ মাদক। মাসখানেক আগে বাসাটি ভাড়া নেন তনিমা তন্নি। রোববার রাতে মোতালেব সহ 3 যুবক ওই বাড়িতে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায়। দর্শক, খুলনার সেই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সেই খবরগুলো রাখছেন। প্রবীর, জানাবেন এই ঘটনায় কোনো মামলা কি হয়েছে কিনা এবং পুলিশ এ ব্যাপারে কি বলছে? এখনো পর্যন্ত মামলা হয়নি ইশরাত, এবং আমরা যে থানাটিতে রয়েছি সোনাডাঙ্গা মডেল থানা, সেখানে মামলার প্রক্রিয়াধীন চলছে, প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে মামলাটি। কিছু সময়ের মধ্যে সেটি হয়তো মামলা নাম্বার পড়বে বলে এই থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের জানিয়েছেন। অপরদিকে যিনি মামলাটি করছেন তিনি হচ্ছেন মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর। তার সঙ্গে আমাদের কথা হয়েছেন। তিনি বলেছেন, আমি শুধুমাত্রই তনিমা তন্নির নামে এবং বাকিদের অজ্ঞাত করে এই মামলাটি দায়ের করব। এমন কেন সেই প্রশ্নটি করলে তিনি বলেছিলেন, যেহেতু তনিমার বাসায় এই ঘটনা সংঘটিত হয়েছে সে কারণেই তাকে চিনি, জানি, তাকেই নামে দিব, আর বাকি যারা রয়েছে সেটি আসলে পুলিশে খুঁজে বের করবে এর সঙ্গে আর কারা কারা জড়িত ছিল। এবং আমরা যতদূর জানতে পেরেছি এই থানা অভ্যন্তরেই যে ভিকটিম সাপোর্ট সেন্টারটি রয়েছে সেই ভিকটিম সাপোর্ট সেন্টারে এখনও ডিবি পুলিশের হেফাজতে তনিমা তন্নিকে রাখা হয়েছে। পুলিশের যিনি উপকমিশনার তাজুল ইসলাম, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন নানান বিষয় নিয়ে তারা এই মামলার তদন্ত করছেন। তবে এটুকুন আপাতত আমাদেরকে বলেছেন যে 4 বা 5 জন এই প্রক্রিয়ার সাথে জড়িত, এই বাসায় তারা এসেছিল। তবে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি অথবা মাদক সংক্রান্ত বিষয়ে কোনো লেনদেন বা মাদক সেবনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। যিনি মোতালেব শিকদার, যার শরীরে গুলি লেগেছে, তিনি এখনও পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারির মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পুলিশের নজরদারিতে, এ প্রশ্ন আমরা করেছিলাম পুলিশকে। সেই উত্তরটি বলেছেন যে অনেক সময় দেখেছেন যিনি ভিকটিম তিনিও নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকেন। যেহেতু ওই বাসা থেকে মাদক সেবন করার বিভিন্ন আলামত তারা সংগ্রহ করেছে এবং ওই বাসাতে অসামাজিক কার্যকলাপ চলতো বলেও তারা ধারণা করছে। বিভিন্ন সময় বিভিন্ন লোক ওখানে আসা যাওয়া করতো। এ বিষয়ে তিনি এই ঘটনায় ভুক্তভোগী হলেও তিনি নির্দোষ এখনও পর্যন্ত পুলিশের কাছে নয়, সে কারণে তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তবে কিছু সময়ের মধ্যে মামলা হবে এবং পরবর্তী এই মামলার যে সমস্ত আসামি থাকবে অজ্ঞাত করে আসামি দিলেও তাদেরকে খুঁজে বের করার জন্য পুলিশ জোর তৎপরতা জানাচ্ছে বলে আমাদেরকে জানানো। ধন্যবাদ আপনাকে প্রবীর। গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অনেক শ্রমিক। তাদের নেওয়া হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। এ বিষয়ে আপডেট জানার চেষ্টা করবো। আমার সহকর্মী পলাশ প্রধান সেখানে রয়েছেন। পলাশ, জানাবেন এত শ্রমিক কিভাবে অসুস্থ হলো, কেন অসুস্থ হলো এবং তথ্য কি পাওয়া গেল কিনা এবং কি অবস্থা সেখানে জানাবেন তাদের। ইশরাত, আসলে আমরা এখানে এসে একাধিক শ্রমিক যারা আসলে অসুস্থ তাদের সাথে কথা বলছি। তারা আসলে কেউ কোনো সঠিক কোনো তথ্য দিতে পারছে না। তারা বলছে যে একে একে হঠাৎ করেই তারা ভিন্ন ভিন্ন সময় তারা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসক যারা বলছে তারা বলছে যে আসলে তাদের ভিতরে তেমন কোনো প্রয়োজন বা কোনো কিছুই পায়নি। তারা বলছে যে একটু হতাশ বা আতঙ্কে বিরাজ করছিল। এমনটার কারণে মূলত এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বেশ অনেকগুলো শ্রমিকের সাথে কথা বলছি। তারা বলছে আগের চেয়ে স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা কিন্তু আজকেই নয় ইশরাত, এর আগেও কিন্তু প্রায় 2টি কারখানা শ্রমিকরা এইভাবে আতঙ্কে কারখানা থেকে নামতে গিয়ে ভয়ে তারা এই ধরনের আসলে হঠাৎ করে শতাধিক শ্রমিক আহত হয়ে যায়। এরপর কিন্তু এই আতঙ্কে বিরাজ করে পরপর কিন্তু আমরা দেখি গাজীপুরের বেশ কয়েকটি কলকারখানায় পোশাক শ্রমিকদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক আজকেও একইভাবে এই সমস্যাটির সম্মুখীন হয়েছে। আমরা এখানে এসে শুধু একটি হাসপাতালেই এসে দেখেছি প্রায় 52 জন এখন পর্যন্ত তারা লিপিবদ্ধ অবস্থা চিকিৎসা নিচ্ছে। আর যারা এখানে বাকি রয়েছে তারা ভিন্ন ভিন্ন হাসপাতাল বা ভিন্ন ভিন্ন স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে তারা বাসা চলে যাচ্ছে। তবে এখানে যারা শ্রমিক রয়েছে তাদের সাথে
সাথে একাধিক সাথে কথা বলছি, তারা বলছিল যে আগের চেয়ে এখন অনেকটাই ভালো রয়েছে। ধন্যবাদ আপনাকে পলাশ। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কুমিল্লায় বিএনপি রাজনীতিতে বাড়ছে অস্বস্তি। তৃণমূলের ভাষ্যমতে জেলার 11টি আসনের 4টিতেই ত্যাগীরা মনোনয়ন বঞ্চিত। এতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা ও ভোটের সমীকরণ। স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত, যদিও তা মানতে নারাজ বিএনপি মনোনীতরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন। 11টি আসনের মধ্যে 4টিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী। তৃণমূলের কর্মীদের শঙ্কা, ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়বে ভোটে। এখন একটি প্রশ্নই জনমনে, এই বিভাজনের দায় আসলে কার? জনাব মুবাশশির আলম ভূঁইয়া 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছে। বিএনপির পক্ষ হয়ে বিভিন্নভাবে নমিনেশন পেপার কিনতেছে, তাদের কিনাতে বিএনপির আসলে ভোটগুলা যেভাবে মনে করেন যে ভাগ হবে, আর ওই ভাগের মাঝখান দিয়ে জামাত এবং এনসিপির তারা অনেক সুবিধা লুটে নেবে। জামাত যে ধর্মের নামে যে অপরাজনীতি করে, জামাত যে ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে, কোরআনের অপব্যাখ্যা করে, রাসূলের আচরণের অপব্যাখ্যা করে, এটা এলাকার মানুষ খুব ভালোভাবে জানে। আবেগ করে আমি এটা মনোবল কিনছি, কিন্তু এটা আমার কিনা ঠিক হয়েছে না। কিন্তু আমি এটাও বলি, ইয়াসিন সাহেব যদি কোনো রকমে, আমি যে আল্লাহ জানে নমিশন বল দেবেন, আমি যদি জানি যদি কোনো রকমে বল দেয়, আমি সাক্ষী ইনশাল্লাহ ইয়াসিন সাহেবের বিরুদ্ধে আমি ইলেকশন করবো। স্থানীয়রা বলছেন বিএনপির বিভক্তির সুফল পুরোদমে নিচ্ছে জামায়াত। দলটির প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নেই, যদিও বিএনপি মনোনীতরা বিষয়টি মানতে নারাজ। এদিকে দলটির সিনিয়র নেতা বলছেন অচিরেই সব জটিলতা নিরসন করা হবে। আমরা কোনো অকারেন্সে কোনো জড়িত হইনি। 5 আগস্টের পরে আপনারা লক্ষ্য করেছেন যে গোটা বাংলাদেশে আমাদের একটা নেতাকর্মীও কোনো অকারেন্সে জড়িত হয় না, চাঁদাবাজি টেন্ডারবাজি, এগুলো দেখে মানুষ আমাদের প্রতি মুগ্ধ হয়েছে। কারো কারো মনোমালিন্য থাকতে পারে, মান অভিমান থাকতে পারে, সেগুলি থাকবে না, সবই ঠিক হয়ে যাবে। প্রতিযোগিতা না থাকলে তো এটার কোনো মজা থাকবে না, জনগণও কোনো ইন্টারেস্ট পাবে না। প্রতিযোগিতা হোক, সেটা আমরা সেভাবেই মাঠে তাদেরকে সাদরে গ্রহণ করব। যে যে এলাকায় যে ধরনের সমস্যা, সেটাকে মোকাবেলা করার জন্য আমরা প্রত্যেক সেন্টারে একটি কমিটি করে সেইভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। স্থানীয় পর্যবেক্ষকদের মতে বিএনপির বিদ্রোহী অবস্থান যতটাই গভীর হচ্ছে, জামায়াতের অবস্থান ততটাই শক্ত হচ্ছে। এখন দেখার বিষয় মনোনয়ন চূড়ান্তের আগেই এই সমস্যা সমাধানে কি ভূমিকা নেয় দলটি, আর তার উপর নির্ভর করছে জেলার আগামী দিনের রাজনৈতিক অবস্থান ও ভোটের সমীকরণ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। আফ্রিকার প্রাণঘাতী মশা অ্যানোফিলিস গ্যাম্বিয়েই, এই মশায় ছেয়ে গেছে রাজধানী ঢাকা। এটি কিন্তু সত্য নয়, দাবিটি উঠে এসেছে চুরি করা এক গবেষণায়। চুরিটা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর গোলাম সরোয়ার। নাইজেরিয়ার গবেষণা চুরি করে তা ঢাকার বাস্তবতা বলে চালিয়ে দিয়েছেন তিনি। হাসান মিসবার রিপোর্টে বিস্তারিত। অ্যানোফিলিস গ্যাম্বেই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মশা, যা ম্যালেরিয়ার প্রধান বাহক। এই মশা নিয়ে আতঙ্কে থাকেন আফ্রিকার বাসিন্দারা। নাইজেরিয়ার একটি রাজ্যের মশার বিস্তার নিয়ে 2015 সালে একটি গবেষণা প্রকাশ হয়। গবেষক ছিলেন সিমেন ও অলুফিন তোয়ের। একই গবেষণা আরেক জার্নালে প্রকাশ হয় 2020 সালে। শুধু বদলে যায় শিরোনাম, গবেষক ও শহরের নাম। দুই গবেষণাতেই নমুনা সংগ্রহের সংখ্যা ও ফলাফল হুবহু এক। নাইজেরিয়ার একটি রাজ্যের জায়গায় বসানো হয়েছে ঢাকা শহরের নাম। গবেষণা চুরি ধরার প্রতিষ্ঠান আইথেন্টিকেট বলছে, অধ্যাপক সারোয়ারের গবেষণার 80 ভাগই চুরি করা।
শুধু কিছু শব্দ এদিক সেদিক করা হয়েছে। এত অপরাধ এটা যেটা আলোচনায় অযোগ্য। ব্যাপারটা হলো এটার দ্বারা ক্ষতি মাত্রা ভিন্ন হতে পারে। একটা হতে পারে যে উনি ফলস পাবলিকেশন দিলেন, উনি একটা চাকরি নিলে, একটা চেয়ার দখল করলেন, সেইটাতে এক ধরনের ক্ষতি হলো। কিন্তু আপনি যদি এর থেকে আরেকটু উপরে যান, এই যেভাবে উনি করলেন, তার ছাত্র ছাত্রী, তার চারপাশের লোক আস্তে আস্তে এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে। অধ্যাপক সারোয়ারের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় অ্যানোফেলিস গ্যাম্বেয়ী মশা 43 ভাগ। খোদ নিপসমের পরিচালকই বলছেন এই মশা বাংলাদেশে শনাক্তই হয়নি। শুধু তাই নয়, এই মশা এশিয়ার কোনো দেশেই শনাক্ত হওয়ার কোনো প্রমাণ নেই। বাংলাদেশে এই ধরনের কোনো মশা ইতোমধ্যে পাওয়া যায়নি। ইভেন ব্রিটিশ ইন্ডিয়া থেকে পর্যন্ত যতগুলো গবেষণা বা স্টাডি হয়েছে, সেখানে এই ধরনের কোনো মশার অস্তিত্ব সম্পর্কে এখনও জানা যায়নি। তবে একজন শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যে জায়গাটা আছে, সে দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্লাগারিজম একটি অপরাধ। ডাক্তার গোলাম সারোয়ার নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান। নোটিশ বোর্ডে মশা নিয়ে লেখা 43টি প্রবন্ধের সবগুলোই তার। এর একটি মোরালিটি অ্যান্ড এথিক্স ইন এডুকেশন, অর্থাৎ নিজে গবেষণা চুরিতে অভিযুক্ত হলেও অন্যকে নীতিবান হওয়ার পরামর্শ দিয়েছেন এই অধ্যাপক। কথা বলতে গেলে অন্য দরজা দিয়ে বের হয়ে অফিস ছাড়েন ডাক্তার সারোয়ার। আমার মিটিং আছে ভাই। না, আপনি একটু শুধু আনসার করেন। ভাই আমার মিটিং আছে, তো আমি বললাম আমার মিটিং আছে। অ্যানোফেলিস গ্যাম্বেয়ী মশা কিভাবে আপনি বাংলাদেশে দেখালেন? এটা তো নাইজেরিয়ার গবেষণা আপনি নকল করেছেন। না, এটা আপনি বলতে পারেন না, এখানে কোথাও না, এগুলো সব মিথ্যা কথা, সব। 2022 সালে নিপসমে অধ্যাপক পদে চাকরি নেন ডাক্তার সারোয়ার। এই গবেষণাপত্র ছাড়াও আরও 2টি গবেষণাপত্র চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আপনি ক্যামেরা ধরবেন না প্লিজ, এগুলো সব মিথ্যা কথা। কথায় আছে চুরি করতেও নাকি বুদ্ধি লাগে, কিন্তু অধ্যাপক সারোয়ারের গবেষণা দূরে সেই চুরির বুদ্ধিটুকুও কি আছে? থাকলে কি আর আফ্রিকার মশাকে ঢাকায় আনতেন? যে অধ্যাপক নিজেই গবেষণা চুরির মতো অপরাধে অভিযুক্ত, সেই অধ্যাপক এখন কিভাবে শিক্ষার্থীদের সামনে দাঁড়াবেন, যে শিক্ষার্থীরা এই নিপসমে এসেছে গবেষক হতে? হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আরমানি টোলায় বহুতল আবাসিক ভবনের একটি ফ্লোর আগুনে পুড়েছে। ফায়ার সার্ভিস জানায় 14 তলা হাজি টাওয়ারের 6 তলায় আগুন লাগে। সকাল 6টা 40 মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় 9টি ইউনিট, তবে 5টি ইউনিটের চেষ্টায় 7টা 20 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনে অবস্থানরতরা ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে সঠিক তথ্য অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানায় এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং এ পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আমাদের 7:20 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তারা ছিল, তারা বলতেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে অগ্নিকাণ্ডে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে তার আগুনের কারণ এবং ক্ষতি আমরা জানতে পারব। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,500 কোটি টাকা। জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 20টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। টেবিল উপস্থাপন করা হয় 2টি, পরে 46,419 কোটি টাকা ব্যয়ে সব প্রস্তাবই অনুমোদন করা হয়। পরিকল্পনা কমিশন জানায় প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে 3 মিলিয়ন টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব। একই সঙ্গে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার 45 থেকে 50% পূরণ হবে। ফলে জ্বালানি তেলের সংরক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রায় সাশ্রয় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে। এছাড়া সভায় অনুমোদনের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় সহায়ক একাধিক প্রকল্প তোলা হয়। খরা মৌসুমে পর্যটকের কোলাহলে মুখর কক্সবাজার। বছরের শেষ দিকে ঢল বাড়ে আরও। অনেকের গন্তব্য সেন্ট মার্টিনে। চলছে হোটেল মোটেল আগাম বুকিংয়ের হিড়িক। 31st নাইট সহ বিভিন্ন উৎসব সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। নাজিরা টেক থেকে শাহাপুরীর দ্বীপ,
120 কিলোমিটার দীর্ঘ সৈকতের বেলাভূমি যেন অপরূপ সৌন্দর্যের আধার। প্রতিদিন সারা দেশ থেকে আসেন পর্যটকরা। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগর পার ঘেঁষা মেরিন ড্রাইভ নজর কাড়ে সবার। দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, নোনা জলে রৌদ্র স্নান আর নয়নাভিরাম সূর্যাস্ত। শীত মৌসুমে আকর্ষণ যেন আরো তীব্র, তাই এ সময়ে পর্যটকের ঢলও বেশি। হিমছড়ি, তারপর হচ্ছে আপনার মেরিন ড্রাইভ সড়ক, তারপর হচ্ছে আপনার পাটুয়া ট্যাগ বিচ, সব দিকে যাওয়ার ইচ্ছা আছে। বেড়াতে আসলে অনেক বেশি এনজয় করতেছি বাচ্চাদের নিয়ে। কক্সবাজারের ঢেউ, পানি, সি বিচ দেখতে এসেছি। কক্সবাজার আসলে এই সমুদ্রটার উপরই আসলে ভালো লাগে, যখন সমুদ্রে গোসল করা যায় এটাই আনন্দ। কক্সবাজারের বেশিরভাগ হোটেল মোটেলে আগাম বুকিং শেষ। 25 ডিসেম্বর বড়দিন ও 31 ডিসেম্বর 31st ডে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। চমৎকার রকমের সাড়া পেয়েছি আমরা। আমাদের যেসব অপারেশনাল সেলেবল রুম আছে আমরা সবগুলোই অলমোস্ট সোল্ড আউট হয়ে যাচ্ছে। প্রতিবারই সেলিব্রেট করি আমরা, হোটেলটাকে ভালোভাবে সাজিয়েছি এবং গেস্টরা যাতে এটা উপভোগ করতে পারে। জানুয়ারি থেকে যে ধরনের আমরা সবসময় ফেস করতাম সেই ধরনের কোনো বুকিং আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। অন্যদিকে 10 মাস পর 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন আসা যাওয়া করছে 60টির বেশি পর্যটকবাহী জাহাজ। প্রতিদিন 2000 পর্যটক রাত্রি যাপনের সুযোগ পাচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত। অনেকের গন্তব্য এই দ্বীপে। পর্যটক যারা এসে থাকেন তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের যে বড়দিন আছে, বড়দিনেও বিভিন্ন চার্চে প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটি গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত টিকিট যে পাস নির্ধারিত 60টি জাহাজে যে রেশিও করে দেওয়া হয়েছে ওগুলো শেষ হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে এবং পাশাপাশি আগামী বেশ কয়েকটি জাহাজের অলরেডি জানুয়ারির 25 তারিখ পর্যন্ত শেষ। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফগার্ড। শহীদুল সুমন, যমুনা নিউজ। আবারও সংঘাতে উত্তাল সিরিয়া। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল আলেপ্পোর কেন্দ্রস্থলে পৌঁছানোর পর সরকারি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়। শেখ মাকসুদ এবং আশরাফিয়া সহ বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়, যাতে বেসামরিক সহ অন্তত 12 জন হতাহত হয়েছেন। বিদ্রোহী এসডিএফ এর অবস্থান লক্ষ্য করে চলছে সরকারি বাহিনীর গোলাবর্ষণ। আলেপ্পোর প্রধান সড়কগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। ছোড়া হচ্ছে রকেট এবং মিসাইলও। সোমবার আলেপ্পোর প্রাণকেন্দ্রে প্রবেশ করে কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারার পতনের দাবিতে স্লোগান দিতে থাকে বিদ্রোহীরা। এক পর্যায়ে শেখ মাকসুদ এবং আশফিয়া সহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সাথে ব্যাপক গোলাগুলি হয় তাদের। বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে এসডিএফ। সংঘর্ষে হতাহত হন অনেকেই। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমরা বেশ কয়েকজন আহত হই। বিস্ফোরণ স্থলে দুটি মেয়েকে খুবই মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। 10 জন আহত এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছেন। সিরিয়ার নেতারা যখন তুরস্কে দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছেন, তখনই কুর্দি বিদ্রোহীদের উপর এই হামলা হলো। সংকট সমাধানে আলোচনায় বসতে নারাজ বিদ্রোহীরা, এমনটি বলছে আঙ্কারা। এসডিএফ বর্তমান সরকারের সাথে কোনো ধরনের আলোচনায় রাজি নয়, ফলে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। গেল মাসে সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সমঝোতা চুক্তি করে এসডিএফ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হতেই হবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য পূরণে ডেনমার্কের মালিকানাধীন আর্কটিক দ্বীপটিতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। এতে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা। ব্যাখ্যা চাইতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ক্ষুব্ধ কোপেনহেগেন। ডেনমার্কের সার্বভৌমত্ব ও সুরক্ষা নিশ্চিতে পাশে থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়ার জাহাজ হুমকি তৈরি করছে অঞ্চলটিতে, তাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষায় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন তাদের।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন সামরিক শক্তি প্রয়োগ নয়, কূটনৈতিক পথেই সমঝোতার চেষ্টা করছেন তিনি, আর সেজন্য গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এই দায়িত্ব পাচ্ছেন লুইজিয়ানার গভর্নর লন্ড্রি। আমি জানি না কেন এটা ডেনমার্কের অংশ বলা হয়। ডেনমার্ক সেখানে কোনো ব্যয় করে না। সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খনিজ সম্পদ নয়। আমাদের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড দরকার। সেদিকে তাকালে দেখবেন রাশিয়া আর চীনের জাহাজ চারপাশে। আমাদের নিরাপত্তার জন্য দ্বীপটি দরকার, আর তা আমাদের পেতেই হবে। ট্রাম্পের এমন পদক্ষেপ নতুন করে উস্কে দিয়েছে উত্তেজনা। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের প্রশাসন। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার অন্য কারো নেই বলে জানিয়েছে তারা। ক্ষোভ জানিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানালে তা মেনে নেওয়া হবে না। কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। সীমা অতিক্রম করছে তারা। ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে, এমন পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হবে। ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে আমি কিছুই বলতে চাই না, তবে ডেনমার্ক ইস্যুতে ইউ এর অবস্থান স্পষ্ট করতে চাই, যা দীর্ঘদিন ধরেই আমাদের নীতি। ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সীমান্তের সুরক্ষা ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যাবশ্যকীয়। ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে অবস্থান গ্রিনল্যান্ডের। 1979 সাল থেকেই পূর্ণ স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপটি। 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ডের আছে বিপুল খনিজের ভাণ্ডার, যা ব্যবহার করতে পারলে চীনের উপর নির্ভরশীলতা কমবে যুক্তরাষ্ট্রের। এছাড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর ক্ষেত্রেও কৌশলগত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে দ্বীপটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।